আমরা গতদিন তোমার জারণ বিজারণের যে সূত্রগুলো ছিল সেটা আমরা বলেছিলাম এবং যে রূপান্তর গুলো ছিল এটা মনে রাখতে বলছিলাম। তাহলে এই অংশটুকু অবশ্যই অবশ্যই মনে রাখবে এবং এই অংশটুকু মনে না রাখলে কিন্তু ভালো কিছু ভালো ক্লিয়ার হবে না। এজন্য তোমরা এই অংশটুকু ঠিকঠাক মতো একেবারে মনে রাখবে। এই অংশটুকু মনে রেখেই আমরা আজ শুরু করব জারণ বিজারণ বিক্রিয়ার পড়াগুলো। এই জারণ বিজারণ বিক্রিয়া কিন্তু এই খুবই সহজ, যদি একটু করতে পারো তাহলে জারণ বিজারণ বিক্রিয়া আমরা সমতাকরণ করব 3 মার্কের জন্য এবং এখান থেকে একটা অঙ্ক আসবে 4 মার্কের জন্য। তাহলে এখান থেকে কিন্তু টোটাল 7 মার্ক আমাদের কমন পড়বে, 7 মার্ক কমন পড়বে। আর তার জন্য তোমাদের আমি বলছিলাম যে যে ছকটা দিয়েছিলাম কার জারণ মান কত, এটা তোমাদের মনে রাখতে বলছিলাম এবং এই যে রূপান্তর গুলো আমি দিয়েছিলাম এই রূপান্তর গুলো তোমাদের মনে রাখতে হবে। আরেকবার তারপর আমরা একটু রিকল করি। ম্যাঙ্গানিজ যদি কোনো যৌগে 7+ থাকে তাহলে সে 5টা ইলেকট্রন গ্রহণ করে 2+ যাবে। যতগুলো 4 সংখ্যা কমে যায় ততগুলো ইলেকট্রন গ্রহণ করে। তাহলে ম্যাঙ্গানিজ 7+ থেকে 2+ যাবে, তার জন্য সে 5টা ইলেকট্রন গ্রহণ করবে। এরপর এখানে ক্রোমিয়াম যদি 6+ থাকে তাহলে সে 3+ যাবে, 3+ যাবে 3টা ইলেকট্রন গ্রহণ করে, এটা মনে রাখতে হবে। আর আয়রন যদি 3+ থাকে তাহলে সে 2+ যাবে, অর্থাৎ একটা ইলেকট্রন গ্রহণ করবে। কপার 2+ থাকলে 1+ যাবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে। অক্সালেট আয়ন, এখানে কার্বনের জারণ মান 3+, সে উৎপাদে পরিণত হবে কার্বন ডাই অক্সাইড, কার্বনে ওখানে জারণ মান 4+। আর এই যে আয়োডাইড যেটা I-, একটা ইলেকট্রন গ্রহণ করে I পরমাণুতে পরিণত হবে, কিন্তু যেহেতু এরা দ্বিপরমাণু তাই এখানে 2 হবে আর দুইজনে তাহলে 2টা ইলেকট্রন গ্রহণ করবে, এই জন্য 2টা I এখানে হয়েছে। আমরা এই যে দেখো এখানে থায়োসালফেট, এই থায়োসালফেট মূলকের এখানে জারণ মান 2+, আর এখানে থায়োনেট, এই থায়োনেটে সালফারের জারণ মান 2.5+, অর্থাৎ 2.5+, এর জারণ মানটা এক্ষেত্রে ভগ্নাংশ। রোজিনা, তুমি একটা প্রশ্ন করছিলে যে CrO5, জি আসলে স্যার। CrO5 এটা সঠিক যৌগ নয়, অবশ্যই এখানে কোনো না কোনো কিছু ভুল আছে। এক্ষেত্রে হতে পারতো Cr2O5, এটা হলে মানে হতে পারতো, কিন্তু তারপরেও এরকম যৌগ সচরাচর হয় না, অথবা এর সামনে কিছু আরো মৌল আছে, মৌলগুলো থাকলেও হবে। তবে কিছুতেই CrO5 এটা যৌগ সঠিক হতে পারে না, মানে এটা হওয়ার সম্ভাবনা নেই। তারপরেও যদি তুমি কোনো জায়গায় দেখে থাকো তাহলে আমার টোটাল স্ক্রিনশটটা একটু দিয়ে নিও, মানে টোটাল প্রশ্নটা ওখানে কি বলেছে আমার ওকে টোটাল স্যার। শর্ট স্ক্রিনশটটা আজ ক্লাস শেষের পর দিয়ে দিও, আমি এটা সলভ করে দেব। তাহলে দেখো জি স্যার। আজ আমরা মূল পড়া শুরু করে দিব, পঞ্চম ক্লাস। আর এই ক্লাসে আমরা আলোচনা করব আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া সমতাকরণ, এবং এখানে আমরা এই জারণ বিজারণের অঙ্ক করব। সবাই আশা করা যায় আগের জিনিসগুলো পড়ে ফেলেছ, আগেরটা যদি পড়তে পারো তাহলে খুবই ইজিতেই আমরা জারণ বিজারণ বিক্রিয়াগুলো করব। তাহলে দেখো আমরা প্রথমেই শুরুতেই দেখি যে জারণ বিজারণ সমতাকরণের 1 নং বিক্রিয়া যেটা। তাহলে দেখো এখানে ভালো করে লক্ষ্য করো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা একটা জারক, মনে রাখবে এখন থেকে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা জারক, পটাশিয়াম আয়োডাইড এটা একটা বিজারক। আর এই জারণ বিজারণ বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিডটা এমনিতেই বিক্রিয়াতে আসবে। সালফিউরিক অ্যাসিড এখানে প্রভাবক হিসেবে কাজ করবে, এখানে সালফিউরিক অ্যাসিডটা বিক্রিয়াতে আসবে। তাহলে আমরা এই সালফিউরিক অ্যাসিডটা এমনিতেই এখানে আসবে, মূল কাজ এই দুইজনের। তাহলে দেখো তোমরা এখানে মনে রাখো
এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের এই ম্যাঙ্গানিজের এখানে জারণ মান 7+। কিভাবে হলো দেখো, আমরা আগেই পড়েছিলাম ওই ছকে অক্সিজেনের -2। তাহলে এখানে এখানে জারণ মানগুলো কিন্তু বের করতে হবে তোমাকে, হিসাব কিতাব ছাড়া মনে 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 হিসাব কিতাব করা ছাড়া যদি বের করতে পারো তাহলে বুঝবো যে দক্ষ। আর যদি না পারো, তোমাকে যদি ক্যালকুলেশন করে করতে হয় তাহলে বুঝবো যে তুমি দক্ষ একটু কম। এই জন্য তোমার এখানে কাজ করতে হবে, মুখে মুখেই বের করতে হবে হিসাব। দেখো আমি ওই ছকে বলে দিয়েছিলাম যে অক্সিজেনের জারণ মান 2, তাহলে এখানে 4টা অক্সিজেন রয়েছে, তাহলে এখানে অক্সিজেনের মোট জারণ মান হবে -8। তাহলে অক্সিজেনের -8 আর পটাশিয়ামের আমরা বলেছিলাম 1+। তাহলে দেখো -8 এবং 1+ যোগ করলে হয় -7। -7 যে হবে, আর অবশিষ্ট যে মৌল থাকবে সেই মৌলটার জারণ মান হবে সেই মানে যা অবশিষ্ট থাকলে। দেখো এখানে 8- আর 1+ যোগ করলে হয় 7-। তাহলে এই ম্যাঙ্গানিজেরও জারণ মান হবে 7, কিন্তু চিহ্নটা বিপরীত। এই বাকি মৌল দেখো, এই এই ম্যাঙ্গানিজ ছাড়াও অপর যে মৌলগুলো থাকবে তাদের জারণ মান যা হবে ম্যাঙ্গানিজের তাই হবে, কিন্তু চিহ্ন শুধু বিপরীত। তাহলে এখানে ম্যাঙ্গানিজের 7+। দেখো পটাশিয়াম আয়োডাইড যৌগে আমরা এমনিতেই জানি পটাশিয়ামের 1+, আয়োডাইডের 1-, অর্থাৎ মাইনাস। এখানে দেখো এই ম্যাঙ্গানিজ এর ম্যাঙ্গানিজটা সবসময় আমরা দেখবো তাহলে 7+ আছে, 2+ যাবে। আর এখানে দেখো আয়োডাইড মাইনাসে আছে, তাহলে মাইনাস থেকে 0-তে যাবে। তবে প্রথমেই আমাদের এই বিক্রিয়াটার কঙ্কাল সমীকরণ লিখতে হয়, কঙ্কাল সমীকরণ বা আয়নিক সমীকরণ। আয়নিক সমীকরণটা হলো জাস্ট এখানে দর্শক আয়ন যারা ওগুলা বাদ দিব। তাহলে দর্শক আয়ন এখানে পটাশিয়াম, আর এখানেও দর্শক আয়ন পটাশিয়াম। তাহলে দেখো একটা ভালো করে বোঝো, একটা ভালো করে বুঝলে বাকিগুলো পারবে। তাহলে আমরা এর আয়নিক সমীকরণটা লিখবো। প্রথমে বিক্রিয়াটা লিখবো এক পাশে, বাম পাশে। বিক্রিয়াটা লেখার পর বলবো যে বিক্রিয়াটির আয়নিক সমীকরণ বা কঙ্কাল সমীকরণ। তাহলে আয়নিক সমীকরণ বা কঙ্কাল সমীকরণটা প্রথমে আমরা লিখবো, লিখে এখানে যে দর্শক আয়ন থাকবে সেটা বাদ দিব। বাদ দিলে তাহলে পটাশিয়াম বাদ দিলে থাকে দেখো MnO4, যেহেতু এখানে পটাশিয়াম প্লাস বাদ গেছে সুতরাং উপরে একটা মাইনাস হয়েছে। আর এই যে দেখো পটাশিয়াম আয়োডাইডের K+ বাদ গেল, তাহলে এখানে 1-। তবে এখানে 1 না দিলেও হবে, শুধু মাইনাস দিলেও হবে। এবং এই যে অ্যাসিডের আমরা শুধু হাইড্রোজেন আয়ন লিখবো। এটা হলো দ্বিতীয় কাজ। এই দ্বিতীয় কাজের পর আমাদের ভাবতে হবে কার জারণ ঘটবে। যার জারণ ঘটবে তাকে আমরা আগে লিখতে হবে। তাহলে দেখো আমি আগেই বলেছি যে ম্যাঙ্গানিজ, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট হলো জারক, আর জারকের হয় বিজারণ। তাহলে অবশ্যই এটার জারণ ঘটবে। তাহলে এরপরে আমাদের কাজ হবে জারণ অর্ধ বিক্রিয়া। তাহলে আমরা এরপরে লিখবো, ভাষা লিখবো জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া কার হবে, এই যে I- এর। তাহলে এই দেখো আই একজন একটা ইলেকট্রন ত্যাগ করে আয়ে পরিণত হবে, কিন্তু যেহেতু এরা দ্বিপরমাণু তাই এই আইটা দ্বিপরমাণু হওয়াতে তাহলে এখানে সামনে 2 আসলো। তাহলে একজনে একটা ইলেকট্রন ত্যাগ যদি করে তাহলে দুজন দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে দেখো এখানে I- প্রথমে থাকবে, তাহলে I- একটা ইলেকট্রন ত্যাগ করে আয়ে পরিণত হবে, কিন্তু এই এটা যেহেতু দ্বিপরমাণু তাই এটা I2 হওয়ার ফলে আমরা সমতাকরণে এখানে 2 দিয়ে দিব। তাহলে দুজন দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, যেহেতু মাইনাস মানে ত্যাগ আমরা এই পাশে লিখবো, সুতরাং এটা জারণ অর্ধ বিক্রিয়া, নাম্বার দেব 1। এরপরে দেখো বিজারণ অর্ধ বিক্রিয়া, এটা ভালো করে খেয়াল করো। বিজারণ অর্ধ বিক্রিয়া যদি আমি লিখতে চাই তাহলে এখানে বিজারণ ঘটবে। তাহলে বিজারণের ক্ষেত্রে এখানে দেখো যে ম্যাঙ্গানিজ, ভালো করে দেখবে এই ম্যাঙ্গানিজের এখানে জারণ মান 7+। তাহলে ম্যাঙ্গানিজের জারণ মান 7+ থেকে ম্যাঙ্গানিজ প্রথমে 2+-এ যাবে। তাহলে ম্যাঙ্গানিজ 2+। এই ম্যাঙ্গানিজ 2+-এ আসতে গেলে দেখো সে 5টা ইলেকট্রন গ্রহণ করেছে, গ্রহণ মানে প্লাস, এই জন্য দেখো এখানে আমি 5 ইলেকট্রন দিয়েছি, অর্থাৎ ম্যাঙ্গানিজ এখানে 5টা ইলেকট্রন গ্রহণ করেছে।
আরেকটা জিনিস খেয়াল রাখবে, এই জারকের যতগুলো অক্সিজেন থাকে, ভালো করে দেখো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই জারকের এখানে যতগুলো অক্সিজেন থাকবে তার দ্বিগুণ এখানে H+ হবে, প্রোটন হবে। এখানে যতগুলো অক্সিজেন থাকবে তার দ্বিগুণ প্রোটন হবে, এটা মনে রাখতে হবে। এবং এখানে যতগুলো অক্সিজেন থাকবে এই পাশে ততগুলো পানি হবে। তাহলে এই জারকের ক্ষেত্রে এই কথাগুলো মনে রাখতে হবে। আরেকবার ফ্রেশ করে বলি, এখানে ম্যাঙ্গানিজের জারণ মান 7+। কিভাবে বের করব দেখো, এখানে অক্সিজেনের -2, এটা কিন্তু অক্সিজেনের নয়, এই মাইনাসটা কিন্তু টোটাল মৌলকটার মাইনাস। তাহলে অক্সিজেনের -2 আমাদের আগের থেকে মুখস্থ জানা আছে। তাহলে অক্সিজেনের -2, অক্সিজেন আছে 4 জন, তাহলে অক্সিজেনের এখানে কত হবে -8। তাহলে -8, আর এটা টোটাল যোগের মাইনাস, তাহলে এই পাশে মাইনাস যদি থেকে থাকে তাহলে ওই পাশে গিয়ে প্লাস হবে। তাহলে এখান থেকে একটা বাদ দাও, তাহলে -8 থেকে যদি আমরা -1 বাদ দিলে দেখো মাইনাসের মধ্যে আবার মাইনাস হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, ফলে এখানে 7 মাইনাস হয়ে যাচ্ছে, আর এই ম্যাঙ্গানিজের 7+। তাহলে ম্যাঙ্গানিজের জারণ মান 7+। 7+ থেকে ম্যাঙ্গানিজ সবসময় 2+ যাবে, তার জন্য সে 5টা ইলেকট্রন গ্রহণ করবে। আর এখানে যতগুলো অক্সিজেন তার দ্বিগুণ হবে প্রোটন, আর এখানে যতগুলো অক্সিজেন এই ডান পাশে ততগুলো পানি। এটা মনে রাখবো 2 নম্বর সমীকরণ। তাহলে 1 এবং 2 নম্বর সমীকরণ লিখলাম। এরপর আমাদের কাজ হবে এই ইলেকট্রন সমতা করা, কাটাকাটি দেওয়া। এখানে মাইনাস, এখানে প্লাস, আমরা এমন একটা সংখ্যা দিয়ে এই 2 সমীকরণকে গুণ করব যাতে দুজনেরই ইলেকট্রন সংখ্যা সমান হয়। তাহলে দেখো, এখানে আছে 2টা ইলেকট্রন আর এখানে আছে 5টা ইলেকট্রন। তাহলে আমরা যদি এই 1 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করি তাহলে হবে 10, এবং 2 নং সমীকরণকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে হবে 10। তাহলে এখানে মুখ্য শর্ত ইলেকট্রন কাটাকাটি করব, ইলেকট্রন সমান করব। এতে যত দ্বারা গুণ দিতে হবে তত দ্বারা গুণ দেব, গুণ ভাগ যা কিছু দাও, তবে এটা গুণ ভাগ দিতে হবে। তাহলে তোমার এটা মনে রাখতে হবে যে আমি ইলেকট্রন গুলো বাদ দেব। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি 1 নং সমীকরণকে 5 দ্বারা এবং 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে পাই। দেখো, সমীকরণ 1 কে 5 দ্বারা এবং সমীকরণ 2 কে 2 দ্বারা গুণ করে যোগ করে পাই। তাহলে গুণও করব, গুণ করে আবার যোগ করব। যোগ করলে দেখা এই যে 10 হলো, এই যে 10 ইলেকট্রন, 5টা I2, তাহলে 2 দ্বারা গুণ করেছি ম্যাঙ্গানিজ, 10টা ইলেকট্রন, 16টা প্রোটন, দেখো 2টা ম্যাঙ্গানিজ আয়ন এবং 8 মোল পানি হয়েছে। তাহলে এক্ষেত্রে একটু লক্ষ্য করো যে আমরা কিন্তু 1 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করলাম, তাহলে এখানে 2 ছিল তো হয়ে গেল 10, এখানে 2 ছিল হয়ে গেল 10, এখানে কিছু ছিল না এই জন্য 5, আর ম্যাঙ্গানিজের এখানে কিছু ছিল না, 2 দ্বারা গুণ করলাম 2, এখানে তোমার 5 ছিল, তাহলে 2 দিয়ে গুণ করলে 10 হলো। এখানে তোমার হ্যালো 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 জি স্যার, শুনতে পাচ্ছি তো। হ্যালো হ্যালো শোনা যাচ্ছে না? হ্যালো হ্যালো শোনা যায়? ডিস্টার্ব মনে হয়েছিল। আচ্ছা, জি স্যার, শোনা যায়। দেখো, তাহলে আমরা এখানে যে কথাটা দেখলাম যে 1 নং সমীকরণকে 5 দ্বারা এবং 2 নং সমীকরণকে আমরা 2 দ্বারা গুণ করলাম। গুণ করলে এটা হলো, তাহলে আমরা এখানে সমান সমান দিয়ে যেহেতু যোগ করব, তাহলে আমরা একটা সমান সমান চিহ্ন দেই। তাহলে আমরা সমান সমান চিহ্ন দিয়ে এখানে যোগ যদি করি তাহলে দেখো ইলেকট্রন কাটা, তাহলে এখানে -10 ইলেকট্রন +10 ইলেকট্রন, তাহলে ইলেকট্রন কাটা দিলে থাকে কি, তাহলে 10 আয়োডাইড থাকে, আর এখানে 2 ম্যাঙ্গানেট আয়ন থাকে, এবং এখানে 16টা
প্রোটন থাকে, আর ডান পাশে 5টা আয়োডাইড থাকে, 2টা ম্যাঙ্গানিজ এবং 8টা পানি। তাহলে আমরা এটা জাস্ট লিখবো। তাহলে বাম পাশের গুলো বাম পাশে আগে লিখবো। তাহলে 10 আয়োডাইড, 2 ম্যাঙ্গানেট এবং 16 প্রোটন। এরপরে 5টা আয়োডিন, 2টা ম্যাঙ্গানিজ এবং দেখো 8টা প্রোটন। তাহলে এই যে আমরা এখন লিখলাম। এখন দেখো এরপরে যে কাজ হবে সেটা হলো দর্শক আয়ন যোগ করা। দর্শক আয়ন বলতে প্রথমে যে মৌলগুলো ছিল, প্রথমে এদের সাথে যে মৌলগুলো ছিল সেই মৌলটাই আমরা আবার অ্যাড করে দেব। তাহলে দেখো এখানে কিন্তু পটাশিয়াম ছিল, তাহলে সংখ্যাটা থাকবেই, এখানে পটাশিয়াম আসবে। তাহলে আমরা বলতে পারি দেখো 10 পটাশিয়াম আয়োডাইড, এখানেও কে ছিল, তাহলে 2KMnO4। এখানে একটু ভালো করে খেয়াল রাখবে, দেখো যে এখানে যতগুলো প্রোটন থাকবে তার অর্ধেক সালফিউরিক অ্যাসিড হবে। যতগুলো প্রোটন থাকবে তার অর্ধেক সালফিউরিক অ্যাসিড হবে। যেহেতু 16টা প্রোটন তাই 8টা সালফিউরিক অ্যাসিড। এই যে দেখো আবার 8 দুগুণ 16 প্রোটন, তাহলে এইটা মনে রাখতে হবে। আর এই যে দেখো এটা যা আছে তাই। আর এখানে একটু জিনিস খেয়াল রাখবে, এখানে এই সালফিউরিক অ্যাসিডের সাথে যে ঋণাত্মক আয়নটা নেবে সেটা এই এই উৎপাদের ডান পাশে যে আয়ন থাকবে তাদের সাথে যুক্ত হবে। যেমন এখানে ম্যাঙ্গানিজ 2 আছে, তাহলে এখানে ম্যাঙ্গানিজ সালফেট, এটা ম্যাঙ্গানাস সালফেট, তাহলে 2 সামনে ছিল। এটা একটু ভালো করে মনে রাখবে যে এই সালফিউরিক এখানে তুমি যে অ্যাসিডটা বানাবে, যে ঋণাত্মক অংশটা নেবে, সেটাই ডান পাশের উৎপাদে প্লাস চিহ্ন যেখানে থাকবে তাদের সাথে সাথে যুক্ত হবে। আর এই যে দেখো পটাশিয়াম এবং সালফেট এরা দর্শক আয়ন, এরা দুজন আবার সব সময় বেশিরভাগ ক্ষেত্রেই পটাশিয়াম সালফেট এখানে উৎপন্ন করবে। পটাশিয়াম সালফেট এই জায়গাটায় উৎপন্ন করবে। এটা কি ক্লিয়ার? বুঝতে পারছো? বুঝতে পারছো সবাই? স্যার আরেকবার বলেন। হ্যালো স্যার স্যার লাস্টের পটাশিয়াম সালফেটটা আবার একটু বলেন। হুম, তাহলে দেখো আমরা এটা শোনা যাচ্ছে কিনা? স্যার দর্শকায়ন যোগ করে পাই, এই লাইনটা থেকে আবার একটু বলেন। আমি আজকে বুঝতেছি না তোমাদের, মানে আমার এখানে তোমাদের কথাগুলো বোঝা যাচ্ছে না। স্যার শোনা যাচ্ছে, আপনি একটু আবার বলেন দর্শকায়ন যোগ করে লাইনটা থেকে। কথা কি শোনা যাচ্ছে? তোমরা সবাই শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি। মানে আমি শুনতে পাচ্ছি না তোমাদের রেসপন্স। আচ্ছা ঠিক আছে, এবার শুনতে পাচ্ছি। তাহলে দেখো আমরা এই যে দর্শক আয়ন যে ছিল তাদের আমরা যুক্ত করে দিয়েছি। সুতরাং বিক্রিয়াটা দেখো সমতাকরণ এখানে হয়েছে। এখানে দেখো 10টা পটাশিয়াম আর এখানে 2টা পটাশিয়াম, তাহলে 10 আর 2 12। এখানে দেখো পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানাস সালফেট, K2SO4। তবে দেখো এখানে দেখো আয়োডিন 10টা, আই 10টা, এখানে 5 দুগুণ 10। দেখো ম্যাঙ্গানিজ 2, সালফেট এখানে হলো 8, সালফেট এখানে 8 আর এখানে আছে 2। তবে যদি দেখো সমতাকরণ না হয় তাহলে আবার এক্সট্রা এই পটাশিয়াম সালফেটটা সমতাকরণ করতে হবে। যেহেতু এখানে দেখো পটাশিয়াম আছে 10 আর এখানে আছে 2, এখানে আরেকটা 10 হবে, আমার একটু দিতে ভুলে গেছি। তাহলে এখানে 10 হবে। এটার সামনে দেখো পটাশিয়াম সালফেটের আগে 5 হবে, পটাশিয়াম সালফেটের আগে 5 হবে। তাহলে 5 হলে দেখো পটাশিয়াম 5 দুগুণ 10, সালফেট 5 আর এই যে 2 এ 7, তাহলে এখানে 8 আছে। ম্যাঙ্গানেজ সালফেট, পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানাস সালফেট, বিক্রিয়াটা কিন্তু সমতাকরণ হয়ে গেল। এটা প্রথম বিক্রিয়া। এখন দেখো আমরা পরেরটাতে চলে যাই। পরের বিক্রিয়ার ক্ষেত্রে 2 নম্বর আমরা বিক্রিয়া করব। দেখো ম্যাঙ্গানিজটা 5টা বিক্রিয়ার মধ্যে থাকবে আর এই বিজারকটা আলাদা হবে। তার মানে ম্যাঙ্গানিজটা মোটামুটি হুবহু একই, ম্যাঙ্গানিজটা মোটামুটি হুবহু একই রকমের থাকবে। তাহলে এই ক্ষেত্রেও প্রথমে আমরা
বিক্রিয়াটার আয়নিক সমীকরণ লিখব। তাহলে বিক্রিয়াটার আয়নিক সমীকরণ এখানে লক্ষ্য করি, আয়নিক সমীকরণটা হবে জাস্ট এই দর্শক আয়ন যারা থাকবে তারা বাদ, তাহলে কে এখানে বাদ আর এখানে হাইড্রোজেন বাদ আর এখানে H প্লাস, তাহলে ম্যাঙ্গানাস, এই যে দেখো MnO4, ম্যাঙ্গানেট আয়ন, সালফাইড আয়ন, হাইড্রোজেন আয়ন। তাহলে এখানে জারণ ঘটবে, আমাদের আগের থেকে মনে আছে যে এই ম্যাঙ্গানেট আয়নটা হলো জারক, সুতরাং এর বিজারণ ঘটবে, তাহলে সালফাইডের জারণ ঘটবে। এবং আমরা এখানে জারণ অর্ধবিক্রিয়া লিখব, তার আগেই দেখো আমরা কিন্তু বলেছিলাম যে এই সালফারটা 2- থেকে 0-তে যাবে, তাহলে সালফাইড যদি 2- থেকে 0-তে যায় তাহলে সে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। অর্থাৎ দেখো এই সালফাইড 2- সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে শুধু সালফারে পরিণত হলো, 1 নম্বর সমীকরণ। এরপর বিজারণ বিক্রিয়াটা আগেরটাই, আগের যে আমরা বিজারণ বিক্রিয়াটা করলাম ওটা আর এটা এক, 5টা বিক্রিয়াতে একই থাকবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটা দেখো, তাহলে ম্যাঙ্গানেট আয়নটা হুবহু এখানে 7 থেকে 2+ যাবে, 5টা ইলেকট্রন গ্রহণ করবে, এখানে যতগুলো অক্সিজেন তার দ্বিগুণ প্রোটন হবে, আর এখানে যতগুলো অক্সিজেন উৎপাদে ততগুলো পানি হবে। তাহলে এই বিক্রিয়াটাও যদি আমি ইলেকট্রন ইলেকট্রন সমতা করতে চাই তাহলে 1 নম্বর সমীকরণকে 5, 2 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ দিতে হবে। তাহলে আমরা গুণ দিয়ে পাই, দেখো সমীকরণ 1-কে 5 এবং 2-কে 2 দ্বারা গুণ করে যোগ করে পাই। তাহলে আমরা 5 দিয়ে গুণ করলে 5 সালফাইড 10 ইলেকট্রন, 5 সালফার 2 ম্যাঙ্গানেট আয়ন 10টা ইলেকট্রন, 16টা প্রোটন, 2টা ম্যাঙ্গানাস আয়ন, 8টা পানি। আমরা এটা এখন একটু পরে শেষ হবে, দাঁড়াও না একটু পরে যাও। এক্ষেত্রে দেখো আমরা যদি এখানে যোগ করি তাহলে ইলেকট্রন ইলেকট্রন বাদ থাকে কে 5 সালফাইড, তাহলে 5 সালফাইড 2 ম্যাঙ্গানেট আয়ন, 16টা প্রোটন, আর এখানে দেখো 5 সালফার 2 ম্যাঙ্গানাস আয়ন এবং 8 পানি। দেখো বিক্রিয়াটার সমতাকরণ কিন্তু হয়েছে, বিক্রিয়াটার সমতাকরণ হয়েছে, এমনিতেই সমতাকরণ হবে। এরপরে দেখো এদের সাথে যে আবার আয়ন ছিল সেই আয়নগুলো যোগ করবো এখন, অর্থাৎ দর্শক আয়ন যোগ করে পাই। তাহলে এখানে কে ছিল? সালফাইড। এখানে একটু ভালো করে মনে রাখবে, দেখো এখানে একটু খেয়াল রাখবে, এখানে তখন বলেছিলাম যেখানে যতগুলো প্রোটন থাকবে ঠিক ততগুলো সালফিউরিক অ্যাসিড হবে, কিন্তু দেখো এখানে 16টা থেকে 8টা হওয়ার কথা ছিল কিন্তু হয়েছে 3টা। এটার একটা কারণ আছে, যদি দেখো এই বাম পাশে কোনো হাইড্রোজেন ব্যবহার হয়ে থাকে, এই প্রোটনের আগেই যদি আগে বা পরে যেখানে হোক প্রোটনের আগে যদি এখানে হাইড্রোজেন ব্যবহার হয়ে থাকে তাহলে এখান থেকে বাদ যাবে। দেখো এখানে দেখো এই যে 5 দুগুণে 10, 5 দুগুণ 10, 10টা দেখো প্রোটন এখানে ব্যবহার হয়েছে, সুতরাং এখান থেকে 10 বাদ দিতে হবে, তাহলে 10 বাদ দিলে থাকে কত? 6। এই যে 6টা থাকে তাহলে 6টার থেকে সালফিউরিক অ্যাসিড কয়টা হবে? 3টা, এই জন্য এখানে 3 হয়েছে। এই কথাটা আরেকবার দেখো, যদি এই বাম পাশে বা ডান পাশে হাইড্রোজেন ব্যবহার হয়ে থাকে তাহলে এই প্রোটন থেকে বাদ যাবে কতগুলো হাইড্রোজেন, তাহলে এখানে 10টা প্রোটন ব্যবহার হয়েছে, এখান থেকে 10টা বাদ যাবে, তাহলে 10টা বাদ গেলে থাকে 6টা, আর 6টা থেকে তাহলে হবে 3টা সালফিউরিক অ্যাসিড। এবং দেখো এখানে যে সালফেট আয়নটা যুক্ত করবে সেটাই এই পাশে যে ধনাত্মক থাকবে তার সাথে যুক্ত হবে, ম্যাঙ্গানাস সালফেট। তাহলে দেখো বিক্রিয়াটা এটাই হলো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ। তাহলে 2 নং বিক্রিয়াটাও কিন্তু আমরা সমতাকরণ করে ফেললাম। এটা কি ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে এখানে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা পরেরটাতে চলে যাই। এখন দেখো আমরা এখানে একটা উদ্দীপক লক্ষ্য করতে পারছি, এই উদ্দীপকটা একটু খেয়াল করো। উদ্দীপকের এ পাত্রে 30 মিলিলিটার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ আছে এবং এখানে সালফিউরিক অ্যাসিড যোগ হচ্ছে। বি পাত্রে, এ পাত্রে লঘু সালফিউরিক অ্যাসিড আছে, তার সাথে লোহার একটা টুকরা যোগ করতেছে যার ভর 2 গ্রাম, এবং এখানে 50 মিলিলিটার 0.1 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ আছে সি পাত্রে।
এখন এখান থেকে প্রশ্ন বলছে যে বি পাত্রের দ্রবণে H2S চালনা করলে সংঘটিত জারণ বিজারণ বিক্রিয়া আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করো। 3 মার্ক। দেখো কেবল যে বিক্রিয়াটা করলাম সেটাই। তাহলে প্রশ্নটা এই যে বি পাত্রে, তাহলে বি পাত্রে দেখো কি কি আছে, বলতেছে বি পাত্রে দেখো এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে, সালফিউরিক অ্যাসিড আছে, আর যোগ করা হচ্ছে H2S। তাহলে এর আগেই যে বিক্রিয়াটা করলাম সেই বিক্রিয়াটাই কিন্তু এই আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করো। তাহলে এটা 3 মার্কের একটা প্রশ্ন পরীক্ষায় আসে। তাহলে আমাদের এটা করে ফেললাম, সুতরাং আর করার দরকার নেই। 3 নম্বর বিক্রিয়াটা ভালো করে লক্ষ্য করো। 3 নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে এখানে বলেছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড। তাহলে এই বিক্রিয়াটারও আমরা প্রথমেই আয়নিক সমীকরণ লিখব। সকল বিক্রিয়া কিন্তু একই, সকল বিক্রিয়া একই রকম, একটু বুদ্ধিতে মানে লেখাপড়া করলে দেখবে যে সব পারবে। তাহলে এরও কঙ্কাল সমীকরণ, তাহলে এটা আমরা আগেও দুবার করলাম, এখনো তাহলে MnO4। আর এটার কঙ্কাল সমীকরণ দেখো এই যে এটা হাইড্রোজেনটা এখানে দর্শক আয়ন, দুইটা হাইড্রোজেন বাদ যাবে, বাদ গেলে এখানে থাকে অক্সালেট আয়ন C2O4 2-। আর এখান থেকে আমরা প্রোটন নেব। তাহলে অবশ্যই যেহেতু আমরা আগেও দুইবার করলাম যে এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা তোমার জারক, সুতরাং এর বিজারণ ঘটবে, তাহলে এটার জারণ ঘটবে, তাহলে অক্সালিক অ্যাসিডের জারণ ঘটবে। তাহলে দেখো জারণ অর্ধ বিক্রিয়া আমরা কিন্তু আগেই বললাম যে এই যে এরকম ছিল যে অক্সালেট আয়ন যদি থাকে তাহলে সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে কার্বন ডাই অক্সাইডে পরিণত হবে। তাহলে এই যে অক্সালেট আয়ন এখানে কার্বনের জারণ মান 3+, তাহলে দুইটা ইলেকট্রন ত্যাগ করে এখানে কার্বন ডাই অক্সাইড, এখানে কার্বনের জারণ মান কিন্তু 4+, অক্সিজেনের -2, আর এই জায়গায় দেখো কার্বনের 4। তাহলে এই দুইটা যৌগে আমরা এখানে যেটা দেখলাম, তাহলে অক্সালেট আয়নটা দুইটা ইলেকট্রন ত্যাগ করে কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়। তাহলে এটা তোমার মনে রাখতে হবে। বিজারণ অর্ধ বিক্রিয়াটা আমরা আগেই পড়লাম দুইবার, আরো দুইবার পড়েছি, কারণ এই বিক্রিয়াটা 5টাতেই থাকবে, 5টাতে থাকবে, একটাই এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আমরা সাধারণত 13 থেকে 14টা বিক্রিয়া যদি পড়ি তাহলে এই জারণ বিজারণ সকল বিক্রিয়াগুলো পরীক্ষায় কমন পড়বে এবং এই অঙ্ক কমন পড়বে 12 থেকে 13টা, তার মধ্যে এটা আমরা 3 নাম্বার, এবং 5টাতে আবার পটাশিয়াম পারম্যাঙ্গানেটই থাকবে। আবার বাকি 5টা এদের সাথে আবার পটাশিয়াম ডাইক্রোমেট থাকবে। খুবই সহজ, 10টা বিক্রিয়া খুবই সহজ। তাহলে বিজারণ অর্ধ বিক্রিয়া আগেরটাই পটাশিয়াম পারম্যাঙ্গানেট আয়ন 5টা ইলেকট্রন গ্রহণ করে, এই দেখ 5টা ইলেকট্রন গ্রহণ করে Mn2+ হবে, আর যেহেতু 4টা অক্সিজেন তাই 8টা প্রোটন হবে, এখানে 4টা অক্সিজেন আছে তাই 4 মোল পানি হবে, 4H2O। এই সমীকরণটার তো দেখো আমরা যদি এই ইলেকট্রন ইলেকট্রন সমতা করতে চাই তাহলে এখানে 5 দ্বারা গুণ দিতে হবে আর এটাকে 2 দ্বারা গুণ দিতে হবে। তাহলে আমরা এটাকে যদি 5 দ্বারা গুণ দেই এবং এটাকে যদি 2 দ্বারা গুণ দেই তাহলে সমতাকরণ হবে। তাহলে আমরা সমতাকরণ করি। তাহলে সমীকরণ 1 কে 5 দ্বারা এবং 2 কে 2 দ্বারা গুণ করে যোগ করে পাই। তাহলে আমরা এখানে দেখো 5 দ্বারা গুণ করলাম, তাহলে এখানে 5টা অক্সালেট, 10টা ইলেকট্রন, 10টা কার্বন ডাই অক্সাইড, 2 দ্বারা গুণ করলে 2টা ম্যাঙ্গানেট, 10টা ইলেকট্রন, 16টা প্রোটন, 2টা ম্যাঙ্গানাস, 8 মোল পানি। আমরা এটা সমান সমান দিয়ে এখানে দেখা যাচ্ছে যোগ করে দেব। যোগ করে দিলেই দেখা যাচ্ছে যে ইলেকট্রন ইলেকট্রন কাটা, তাহলে থাকে এখানে অক্সালেট আয়ন, ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, 16টা প্রোটন, উৎপাদে থাকে 10টা কার্বন ডাই অক্সাইড, 2টা ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, 8টা পানি। তাহলে দেখো বিক্রিয়াগুলো কিন্তু খুবই সহজ। পরের বিক্রিয়াগুলো দেখো আমরা আবার দর্শক আয়ন যোগ করব। এই দর্শক আয়ন যোগ করে দেখো আমরা যেটা পাবো যে এখানে যে ছিল, এখানে একটু ভালো করে দেখো, এখানে 16টা থেকে 8টা সালফিউরিক অ্যাসিড হওয়ার কথা ছিল, কিন্তু দেখো এখানে হয়েছে 3টা। তার কারণ এই যে অক্সালিক অ্যাসিডে দেখো এই যে 5 দুগুণ 10, 10টা প্রোটন এখানে ব্যবহার হয়েছে। যেহেতু এখানে 10টা প্রোটন ব্যবহার হয়েছে তাই এখান থেকে 10টা বাদ পড়ে গেল। তাহলে 10টা বাদ দিলে 16 থেকে থাকে 6, 6 থেকে হয় 3টা সালফিউরিক অ্যাসিড। তাহলে এখানে যে আয়নটা নিয়েছি এই ধনাত্মকের সাথে সে যুক্ত হয়েছে, তাহলে 2 ম্যাঙ্গানেজ সালফেট। তাহলে 10 মোল কার্বন ডাই অক্সাইড, 2 ম্যাঙ্গানেজ সালফেট, 8 মোল পানি। এই ক্ষেত্রে দেখো পটাশিয়াম সালফেট।
তাহলে বিক্রিয়াটা দেখো সমতাকরণ হয়েছে। তাহলে এই যে আমরা ইজিতেই সুন্দরভাবে বিক্রিয়াগুলো সবগুলোই করতে পারবো। তাহলে আমরা পরেরটাতে আবার চলে যাই। নাম্বার 4, খুবই সহজ বিক্রিয়া এগুলা। নাম্বার 4, এক্ষেত্রে দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, হাইড্রোজেন পারঅক্সাইড, সালফিউরিক অ্যাসিড। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাই বললাম এটা জারক, তাহলে এটা বিজারক। তাহলে জারণ অর্ধবিক্রিয়া আগে ঘটবে। আর কঙ্কাল সমীকরণ আমরা একটা লিখি। তাহলে এখানে এর কঙ্কাল সমীকরণ বা আয়নিক সমীকরণটা হবে MnO4 মাইনাস, আর এখানে O2 উপরে 2 মাইনাস। এরকম একটা ছিল না যে যদি O2 উপরে 2 মাইনাস থাকে তাহলে রূপান্তরে আমি লিখে বলেছিলাম যেটা অক্সিজেনে পরিণত হবে, অর্থাৎ এর জারণ ঘটবে। তাহলে অতএব জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়ার ক্ষেত্রে একটু লক্ষ্য করো, এই যে O2 মাইনাস 2, এখানে তাহলে দেখো এই দুইটা ইলেকট্রন ত্যাগ করেছে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে অক্সিজেন অণুতে পরিণত হলো, এবং 1 নম্বর সমীকরণ। আর বিজারণ অর্ধ বিক্রিয়া আগেরটাই, আর বলা লাগবে না। তাহলে এখানে দেখো আবার এখানেও ইলেকট্রন ইলেকট্রন যদি আমি সমতাকরণ করতে চাই তাহলে দেখো এখানে কি 5 আর এটাকে 2 দ্বারা গুণ করলে আমাদের হবে। দেখো বিক্রিয়াগুলো কিন্তু একেবারে সহজ সরল, একটার মতন করে সবগুলো সাজিয়েছি, যার কারণে পরপর সিস্টেমে আসছে, কোনো ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা নেই। তাহলে আমরা যোগ করব এই বিক্রিয়া দুটো লিখে। তাহলে এখানে 5 10 5 দেখো 2, এখানে 10টা ইলেকট্রন, 16টা প্রোটন, 2টা ম্যাঙ্গানিজ আয়ন, 8টা পানি। তাহলে ইলেকট্রন ইলেকট্রন কাটা, আমরা এটাকে যোগ করে দেব। যোগ করে দিলে দেখো এখানে থাকে 5টা অক্সাইড আয়ন, পারঅক্সাইড আয়ন, 2টা ম্যাঙ্গানিজ আয়ন, 16টা প্রোটন, 5টা অক্সিজেন অণু, 2টা ম্যাঙ্গানিজ আয়ন, 8টা পানি। তাহলে এই ক্ষেত্রে আমরা আবার যদি দর্শক আয়ন যোগ করে দেই তাহলে দেখো এই যা ছিল তাই। তাহলে এখানে দেখো 5 দুগুণে 10টা ব্যবহার হয়েছে, তাহলে 16টার থেকে 10টা বাদ গেলে থাকে 6, 6টাতে 3টা সালফিউরিক অ্যাসিড, এখানে দেখো ম্যাঙ্গানিজ আয়ন যুক্ত হয়েছে। বিক্রিয়াটা একেবারে খুবই সহজ সরল এবং ইজি, তোমরা একটু চেষ্টা করলেই পারবে, এখানে কোনো জটিলতা নেই, একেবারে ইজি, সহজ সরল। সবাই কি বুঝতে পারছো? জি বুঝতে স্যার। পারছো? কোনো সমস্যা আছে কারণ? না কারো সমস্যা থাকলে বলো। আচ্ছা, তাহলে আমরা পরেরটাতে যাই। 5 নম্বরটা কিন্তু একটু মনে রাখার বিষয়, 5 নম্বরটা স্টার চিহ্ন দিয়ে রাখবে। পরীক্ষায় এই 5 নম্বরটা প্রায় 90% এর মতন আসে, 5 নম্বরটা সবচেয়ে বেশি আসে। এখন যেটা বলবো এটি পরীক্ষায় সবচেয়ে আসে এবং এটা একটা ব্যতিক্রম ধর্মী, এখানে একটু ব্যতিক্রমী আছে একটু শেষের দিকে, তাছাড়া মোটামুটি এটা মতোই। এই বিক্রিয়াটা পড়ার আগে এই যে দেখো, তাহলে যেহেতু এখানে 5 নম্বরটা পড়ার আগে আমরা একটা উদ্দীপক দেখি, তাহলে এই ক্ষেত্রে উদ্দীপকটার ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি। এখানে দেখো ভালো করে দেখো, উদ্দীপকে আছে 15 মিলিলিটার 0.3 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং 1.5 গ্রাম অবিশুদ্ধ লোহা Fe। এখন বলতেছে যে উদ্দীপকের জারক পদার্থের পূর্ণ প্রশমনে, তাহলে উদ্দীপকের জারক পদার্থ কে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে উদ্দীপকের জারক পদার্থের পূর্ণ প্রশমনে বলতেছে 25 মিলি হাইড্রোজেন পার অক্সাইড যোগ করা হলে হাইড্রোজেন পার অক্সাইডের ঘনমাত্রা নির্ণয় করো। এই অঙ্কটা কিন্তু ওই যে আমরা আগে এসিড ক্ষারক সমতাকরণ করেছি যে বি এস এ ভি এ সমান সমান এ এস বি ভিবি, ওই সূত্র ব্যবহার হবে কিন্তু এখানে। কিন্তু এ আর বি পাবো কোথা থেকে? এখানে এ এবং বি পাবো এই দুটো বিক্রিয়ার সমতাকরণ থেকে। তুমি এ বি যে কোনো একটাকে ধরতে পারো, কিন্তু যেটাই ধরবে এ সেটাই কিন্তু আবার এস এ ভি এ ধরতে হবে বা S1 V1 ধরতে হবে। এখানে কিন্তু এরা অ্যাসিড ক্ষার নয়, ধরে নিলাম এমনিতে এ বি ধরেছি তাই। তাহলে এক্ষেত্রে দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দেখো যেটা বলছিলাম এই অঙ্কটা কিন্তু আমরা পূর্বে করেছি, শুধুমাত্র ওখানে অ্যাসিড ক্ষার ছিল। তাহলে এই বিক্রিয়াটা একটু ভালো করে লক্ষ্য করবে, তোমরা নিজেরাই করবে, তারপরে আমি একটু করে দিয়েছি, তোমরা খালি স্ক্রিনশটটা দিয়ে নাও, এটা বোঝার কিছু নেই। প্রথমে বিক্রিয়াটা লিখবো, বিক্রিয়াটা লিখে দেখো সমতাকরণ করতে হবে, বিক্রিয়াটা লিখে সমতাকরণ করতে হবে। তাহলে দেখো
এই বিক্রিয়াগুলো কিন্তু তোমার আবার জারণ বিজারণ বিক্রিয়াটা করে সমতাকরণ করার দরকার নেই, এই বিক্রিয়াটা আবার শর্টকাটে করা যায়। দেখো এখন শর্টকাটে আমি করে দেব, মানে বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো সহজ পদ্ধতি হলো যে এই পাশে না করেই, মানে এই ওই উৎপাদ না করেই এই বিক্রিয়কে ওই এ বি আর এ আর এবং বি পাওয়া যায়। তাহলে বিক্রিয়াটা না করে এ এবং বি পাওয়া যায়। ভালো করে দেখো, এই প্রথম যৌগের যতগুলো ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করবে সেই সংখ্যাটা থাকবে পাশেরটায়। এই পাশের যৌগটা যে কতগুলো ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করবে সেটা যাবে তার আগেরটায়। সবসময় মনে রাখো যে জারণ বিজারণের ইলেকট্রনের সময় সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে। দেখো ম্যাঙ্গানেজ, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট 7 থেকে 2 তে যাবে, তার মানে সেই ইলেকট্রন গ্রহণ করবে 5টা। কয়টা গ্রহণ করবে? 5টা। তাহলে এর সামনে 5 দিতে হবে। দেখো এক লাইনে সমতাকরণ করব, আমি আবারও বলতেছি, বিক্রিয়া কিন্তু তুমি যদি আবার এখানে জারণ বিজারণ করে সমতাকরণ করতে যাও তাহলে কিন্তু তোমার সময় নষ্ট হয়ে যাবে অনেক বেশি। তাহলে এক লাইনে একটুতেই সমতাকরণ করা যায়। সেক্ষেত্রে ভালো করে বোঝো যে এই যৌগের যতগুলো ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করবে সে পাশেরটাকে দিবে, পাশেরটা যতগুলো ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করবে ঠিক সেও তার পাশেরটাই দিবে। তাহলে এখানে দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছিল হলো 7+, 7+ থেকে যাবে 2+, তার মানে সে 5টা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এই পার অক্সাইডের সামনে 5 বসবে, তাহলে এখানে 5, তাহলে এখানে 5। এবং দেখো অক্সিজেনের এখানে অক্সিজেন, এই যে হাইড্রোজেন পার অক্সাইড 2টা ইলেকট্রন ত্যাগ করবে, 2টা ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে এর সামনে থাকবে 2। তাহলে দেখো এটার সামনে 5 আর এটার সামনে 2 আমরা পেয়ে গেছি। অঙ্ক করা লাগবে না, তোমার করে বের করতে হবে না, তুমি এ বি বের করতে পারলেই হবে। তাহলে দেখো আমরা বিক্রিয়াটা সমতাকরণ এভাবে করতে যদি চাই তাহলে দেখো ওই পাশে উৎপাদ এগুলা না লিখলেও হবে। তুমি যদি মনে করো আমি এই পাশে হোয়াট চিহ্ন দিব বাট এই পাশে করব, তাহলে এই যে দেখো এখানে 5 এখানে 2। তুমি যদি এটাকে অ্যাসিড মনে করো আর এটাকে ক্ষার মনে করো তাহলে সমস্যা নেই, মনে করো, কিন্তু ধরা যাবে না। তাহলে তুমি এখানে এ দিতে পারো 5, বি দিতে পারো 2, অথবা বি দিতে পারো 5, এ দিতে পারো 2। কিন্তু এই যে এ ধরেছো তাহলে এর আয়তন এবং ঘনমাত্রাও ধরা লাগবে, তাহলে সেটাই। তাহলে দেখো আমরা এস এ ধরলাম এই যে 0.3 মোলার। আমরা এক্ষেত্রে এই মানটা কিন্তু দেওয়া আছে, এই মানটা কি প্রশ্নে দেওয়া আছে। ভি এ, ওই যে দেখো তাহলে এই যৌগটারই আয়তন 15 মিলিলিটার দেওয়া আছে। ভালো করে দেখো এটা কিন্তু দেওয়া আছে। তাহলে এসবিটা আমরা বের করব, তার মানে এসবি বলতে যারটা ধরেছো তারটা আমরা বের করব। আর ভিবি দেওয়া আছে 25 মিলি। তাহলে দেখো আমরা এ ধরেছি পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে, এ ধরেছি পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে, আর বি ধরেছি হাইড্রোজেন পারঅক্সাইড। তুমি যে কোনো খুশি একটাই ধরবে, কিন্তু ভুল যেন না হয়, উল্টা পাল্টা না হয়। দেখো তুমি এ ধরেছো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, কিন্তু তুমি যদি এখানে আবার বি ধরো তাহলে কিন্তু হবে না। তোমরা যে কোনো একটা ধরতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি যদি একে এ ধরতে যে এটা এ অ্যাসিডের এ, অথবা তুমি এখানে নিচে লিখতে পারো হাইড্রোজেন পার অক্সাইড, এস হাইড্রোজেন পার অক্সাইড, ভি হাইড্রোজেন পার অক্সাইড, অথবা এস পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ভি পটাশিয়াম পারম্যাঙ্গানেট। কিন্তু এটা বড় হয়ে যায়, তো এই জন্য আমি শর্টকাটে ধরে লিখেছি। অথবা তুমি 1 ধরতে পারো, তাহলে তোমরা একটাই ধরবে। তাহলে আমরা এখানে দেখো এস এ ভি এ এবং এটার সাথে মিলে দেখো এ বের করেছি, তাহলে এর সামনে কত? এই যে 2। তার মানে এটা এই ঘনমাত্রাটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের, আয়তনটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের, এবং এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সহগ 2, সহগ 2। আর এই যে বি ধরেছি আমি হাইড্রোজেন পারঅক্সাইডকে B5, তাহলে এই যে বি যদি ধরবো তাহলে এর ঘনমাত্রা বের করতে বলছে, হাইড্রোজেনের ঘনমাত্রা বের করতে বলছে, হোয়াট চিহ্ন। এবং প্রশ্ন দেখো এই যে হাইড্রোজেনের আয়তন দেওয়া ছিল 25 মিলিলিটার প্রশ্নে, আর পাত্রে বললে দেওয়া ছিল। তুমি আবারও বলতেছি, এটাকে তুমি এই বিটার পরিবর্তে সবগুলোকেই তুমি আবার এ ধরতে পারো, এর পরিবর্তে সবগুলোকে বি ব্যবহার করতে পারো, কিন্তু যেটা ধরবে তার জন্য একটাতেই সব হয়। যেমন এটা তুমি এ ধরেছো আর এই B5, তাহলে কিন্তু হবে না। এটাকে যেটা দ্বারা প্রকাশ করবে সেটা সবটা যেন একই হয়, এটা যেটা দ্বারা প্রকাশ করবে তারও যেন সবটা একই হয়। তাহলে আমরা এই সূত্র জানি, এই যে এ এস বি ভিবি সমান সমান বি এস এ ভিবি।
তাহলে অতএব SB সমান সমান বি SA ডিভাইডেড বাই এ ভিবি। আমরা যদি এর মানটা বসিয়ে দেই তাহলে দেখো অ্যান্সারটা চলে আসবে 0.45 মোলার। এটাই অ্যান্সার। তাহলে দেখো এই জারণ বিজারণ থেকে আবার ঘনমাত্রার অঙ্কটাও দিয়ে দিল। এটা কিন্তু ওই যে আমরা আগে এটা বললাম যে অ্যাসিড ক্ষার মিশ্রণের দুটো মিশ্রণের ঘনমাত্রা নির্ণয়, সেক্ষেত্রে এটা পূর্বেরটাই, কিন্তু আমি একটু করে দিলাম। ওকে, তাহলে দেখো 5 নাম্বার এই যে বিক্রিয়াটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় খুবই আসে। আমরা বড় ভাবেও শিখবো, এক লাইনেও করা শিখবো। তাহলে এই ক্ষেত্রে দেখো আবারও বলতেছি, এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারক, ফেরাস সালফেট তাহলে বিজারক। তাহলে এটার কঙ্কাল সমীকরণ আমরা লিখবো, আয়নিক সমীকরণটা লিখবো। তাহলে MnO4 মাইনাস, তাহলে এখানে সালফেটটা দর্শক আয়ন Fe2+, তাহলে হাইড্রোজেন প্লাস। আমরা এখানে জারণ বিক্রিয়াটা প্রথমে আগেই লিখবো। তাহলে জারণ কার ঘটবে? Fe। এই যে আগে রূপান্তরে বললাম যে F2 থাকলে 3 তে যাবে, তাহলে সে কি করবে? একটা ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে আয়রন একটা ইলেকট্রন ত্যাগ করে দেখো Fe3+ এ পরিণত হলো। এবং বিজারণ অর্ধ বিক্রিয়াটা আগেরটাই। তাহলে ম্যাঙ্গানিজ, এই যে ম্যাঙ্গানাস আয়ন, ম্যাঙ্গানেট আয়ন 5 ইলেকট্রন 8 প্রোটন, দুটো ম্যাঙ্গানাস আয়ন 8টা পানি। তাহলে দেখো আমরা যদি এই ইলেকট্রন ইলেকট্রন কাটাকাটি করতে চাই, সমান করতে চাই, তাহলে 1 নং সমীকরণকে জাস্ট 5 দ্বারা গুণ দিলেই হবে। আর 2 নং সমীকরণকে গুণ দেওয়া লাগবে না, 1 দ্বারা গুণ দেবো সেক্ষেত্রে। তাহলে 1 নং সমীকরণকে 5 দ্বারা গুণ এবং 2 নং সমীকরণকে 1 দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে ইলেকট্রন ইলেকট্রন সমতা হয়ে যাবে। তাহলে দেখো খুবই ইজি, সমীকরণ 1 কে 5 দ্বারা এবং 2 কে 1 দ্বারা গুণ করে পাই। সেক্ষেত্রে দেখো তাহলে আয়রন 5টা হলো, ইলেকট্রন 5টা হলো, ম্যাঙ্গানিজ এখানে ইলেকট্রন 5টা হয়ে গেল 2+, আমরা এখানে 1 দ্বারা গুণ করেছিলাম, কোনো কিছু গুণ করার দরকার নাই। তাহলে আমরা যদি যোগ করে দেই, সমান সমান চিহ্ন টেনে দেই, তাহলে দেখো ইলেকট্রন ইলেকট্রন কাটা থাকে, এই পাশে 5টা Fe2+, এই একটা ম্যাঙ্গানেট আয়ন 8টা প্রোটন, আর এই পাশে দেখো 5টা Fe3+, একটা ম্যাঙ্গানাস আয়ন 4 মোল পানি। এখানে একটু ব্যতিক্রম। এখন আমরা দর্শক আয়ন যোগ করেছিলাম আগের গুলোতে, এটা স্টার চিহ্ন দিয়ে রাখবে এই জায়গাটাতে, এটা ব্যতিক্রমও লিখে রাখবে এখানে, যে আমাদের উভয় পাশে 2 দ্বারা গুণ দিতে হবে, উভয় পাশে 2 দ্বারা গুণ দিতে হবে। তাহলে উভয় পক্ষে 2 দ্বারা গুণ করে আমরা কি পাই? তাহলে ডাবল হয়ে যাবে। তাহলে এখানে 10, এখানে 2, এখানে 16, এখানে 10, এখানে 2, এখানে 8। তাহলে এই যে দেখো, তাহলে উভয় পক্ষে 2 দ্বারা গুণ দিতে হবে। এই বিক্রিয়াটিতে একটাতেই শুধুমাত্র ব্যতিক্রম, আর কিন্তু নাই। আমরা যত বিক্রিয়া আলোচনা করব তার মধ্যে এই একটাতেই এই সমস্যা। তাহলে এই সমস্যাটা আমরা স্যার তাহলে সমাধান শুধুমাত্র এই করে নিলাম। বিক্রিয়াতেই আমরা 2 দ্বারা লাস্টে গুণ দিতে 2 হবে, গুণ এটা করব একটু দুই মনে রাখতে পাশে। হবে তোমাকে এটাতে। তাহলে 2 দ্বারা গুণ কেন দিলাম একটু পরে বলি। তাহলে আমরা দর্শক আয়ন যোগ করব, এদের সাথে যারা যারা ছিল তাদেরকে আমরা যোগ করব। তাহলে আয়রনের সাথে ফেরাস সালফেট ছিল, তাহলে 10 মোল ফেরাস সালফেট, 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট। দেখো এই যে দেখো এখানে আর হাইড্রোজেন ব্যবহার হয়নি, এখানে হাইড্রোজেন ব্যবহার হয়নি দেখে এই যে 16 থেকে 8টা প্রোটন হয়েছে। হাইড্রোজেন ব্যবহার হলে যতগুলো ব্যবহার হবে ওগুলো বাদ, না ব্যবহার হলে আমরা এখানে অর্ধেক লিখবো। তাহলে দেখো এই যে 10 10, তাহলে তুমি চিন্তা করো এখানে ভালো করে দেখো, এই যে যে আমরা এই অ্যাসিডের সাথে অ্যাসিড বানানোর ক্ষেত্রে যে ঋণাত্মক আয়নটা নিলাম, সেটা কিন্তু এখানে যারা ধনাত্মক আছে তাদের সাথে যুক্ত হবে। তাহলে এখানে আয়রনের যোজনী 3 আর সালফেটের যোজনী 2। তাহলে আমরা যৌগ লেখার সময় যোজনী চেঞ্জ হবে, যৌগ লেখার সময় যোজনী চেঞ্জ হবে। তাহলে দেখো এই যে এখানে আমরা লিখলাম, তাহলে Fe2SO4 ব্র্যাকেটে 3, এই যে 10 মেলানোর জন্য আমরা 5 দিয়ে গুণ করলাম। এই যে দেখো এখানে যেহেতু 2 হবেই, তাহলে আগে ছিল 5, 5-এর তো আর ভগ্নাংশ করা যাবে না, অর্ধেক করা যাবে না, এই জন্য আমরা 2 দ্বারা গুণ দিয়েছিলাম পূর্ণ সংখ্যা করার জন্য, এখানে মেলানোর জন্যই। যে এখানে Fe2SO4 3, যদি এখানে 5 থাকতো তাহলে এখানে আড়াই হতো, আড়াই তো আর দেওয়া যাবে না, ভগ্নাংশ হয় না, ফুল পূর্ণ সংখ্যা, এই জন্য আমরা 2 দিলাম। এই জন্য দেখো 5 দুগুণে 10, এই যে আয়রন দেখো 5 দুগুণে 10 মিলে গেছে। এখানে দেখো 2 MnSO4 8টা পানি আর পটাশিয়াম সালফেট উৎপন্ন হয়েছে। দেখো বিক্রিয়াটা সমতাকরণ হয়েছে। এক্ষেত্রে এক লাইনের সমতাকরণ করা শিখবে, এই বিক্রিয়াটা এক লাইনের সমতাকরণ করব। তবে এক লাইনের সমতাকরণ করার ক্ষেত্রে দেখো এই যে এটা লিখলেই হবে। তাহলে দেখো এক লাইনে যখন সমতাকরণ করবো, এই যে ম্যাঙ্গানিজ আয়ন 5টা ইলেকট্রন গ্রহণ করবে, সুতরাং এই 5টা হবে আয়রনের সামনে,
আয়রন দেখো একটা ইলেকট্রন ত্যাগ করবে, এক হবে এই ম্যাঙ্গানেজের সামনে, কিন্তু এক লেখার দরকার নেই। এই যে বিক্রিয়া সমতাকরণ শেষ, এই লাইনে এক লাইনে বিক্রিয়া শেষ। তাহলে তোমার জারণ বিজারণ বিক্রিয়া যদি ডিটেলস বলে তাহলে বোর্ডটা লিখবো, যদি অঙ্ক আসে তাহলে এক লাইনে শিখবো। এক লাইনে শেখার বুদ্ধি যে যে এই যৌগটা যতটা ত্যাগ করবে সেটা এর সামনে থাকবে, এ যতটা গ্রহণ করবে ততটা এর সামনে থাকবে। 5 বিক্রিয়া শেষ, সমতাকরণ শেষ, আর তোমার কিচ্ছু লাগবে না। তুমি চাইলে উৎপাদ লিখতে পারো, না চাইলে না লিখতে পারো। যদি লিখতে চাও তাহলে একটু মনে রেখো যে সে কোথায় কোথায় পরিণত হচ্ছে। আমি কনভার্ট করে শিখাইছি যে আয়রন 2 থেকে 3-এ যাবে, ম্যাঙ্গানিজ 7 থেকে 2-এ আসবে। আর এখানে জারকে যতগুলো অক্সিজেন থাকবে উৎপাদে ততগুলো পানি হবে, আর এখানে যতগুলো অক্সিজেন থাকবে জারকে তার দ্বিগুণ প্রোটন হবে। বিক্রিয়া শেষ, যে কোনো ভাবে করতে পারো। তাহলে আমরা কিন্তু এই যে 5টা বিক্রিয়া কমপ্লিট করে ফেললাম। এখান থেকে সৃজনশীল প্রশ্ন অনেক আসে, এই একটা থেকেই প্রশ্ন আসে 90% এর উপরে। দেখো একটা নমুনাতে এ যেখানে আছে লোহা, এই লোহাটাকে লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করলাম, এখানে যা আছে লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করলাম। এরপরে এটাকে সম্পূর্ণরূপে জারিত করার জন্য পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করলাম, পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করলাম। এখন দেখো অঙ্ক করার সময়, দেখো ভালো করে এটা মনে রাখো, অঙ্ক করার সময় জারকের অবশ্যই আয়তন এবং ঘনমাত্রা লাগবে। জারকের অবশ্যই আয়তন এবং ঘনমাত্রা লাগবে। কিন্তু এখানে দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রাও নাই, আয়তনও নাই। যদি না থাকে তাহলে ধরে নেব আয়তন x মিলিলিটার, ঘনমাত্রা y মিলিলিটার, 1 মোলার। দেখো যদি আরেকবার বলি, যদি ঘনমাত্রা এবং আয়তন না দেওয়া থাকে তাহলে আয়তন ধরে নেব x মিলিলিটার, আর ঘনমাত্রা y মোলার, বড় হাতের m, ym। যদি না থাকে, আরেকবার বলি, যদি আমরা কোন পদার্থের পরিমাণ নির্ণয় করতে চাই, অঙ্ক করতে চাই, তাহলে অবশ্যই যার সাহায্যে অঙ্কটা করব তার আয়তন এবং ঘনমাত্রা জানা লাগবে, আয়তন এবং ঘনমাত্রা থাকাই লাগবে। যদি না থাকে তাহলে ধরে নেব আয়তনটা x মিলিলিটার, ঘনমাত্রাটা y মোলার, y মোলার। এই অঙ্কটার ক্ষেত্রে ধরে নেওয়া লাগবে, কারণ এখানে আয়তন এবং ঘনমাত্রা নেই। প্রশ্ন বলেছে উদ্দীপকের বিক্রিয়াটির আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করো, এটা অঙ্ক নয়, এটা জাস্ট সমতাকরণ। তাহলে উদ্দীপকের বিক্রিয়াটিতে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করো, তার মানে যেটা করলাম ঠিক সেই বিক্রিয়াটাই। আর এখানে যদি বলতো লোহার পরিমাণ নির্ণয় করো, লোহার পরিমাণ নির্ণয় করো, তাহলে এখানে ধরে নিতে হতো। বা এখানে প্রশ্ন হতে পারে যে লোহার পরিমাণ নির্ণয় করা সম্ভব কিনা, গাণিতিক ভাবে ব্যাখ্যা করা। তাহলে অবশ্যই সম্ভব এগুলো অঙ্কগুলোর ক্ষেত্রে। তাহলে এটা একটা উদ্দীপক আমরা সমতাকরণ করে ফেললাম। এই যে অঙ্কেতে আসি, এখানে দেখো 25 মিলিলিটার 0.1 মোলার অক্সালিক অ্যাসিড দ্রবণ, এটা প্রায় সমান সমান এটা। তার মানে কি যে এর বিক্রিয়া, এটা সম্পূর্ণরূপে বিক্রিয়া করতে এটা সম্পূর্ণরূপ লাগবে, আবার এটা প্রায় সমান সমান এটা। তাহলে 15 মিলিলিটার পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং দেখো 12 মিলিলিটার অম্লীয় ফেরাস সালফেট, মানে এখানে সালফিউরিক অ্যাসিড অটো আছে। প্রশ্ন বলেছে যে বি ও সি দ্রবণকে মিশ্রিত করলে সংঘটিত বিক্রিয়া আয়ন ইলেকট্রন পদ্ধতির সমতাকরণ করো। বলতেছে এই বি এবং সি কে যদি আমরা মিশ্রিত করি তাহলে তাদের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করো। তাহলে কিন্তু আমরা এটা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ কেবলই করলাম, যে কেবল যেটা করলাম ওই বিক্রিয়াটাই। তাহলে উদ্দীপক একটা ধরা শিখবে, প্রশ্নগুলো আসবে। এখান থেকে বলেছে দেখো সি দ্রবণে লোহার পরিমাণ নির্ণয় করে, এটা অঙ্ক। সি দ্রবণে লোহার পরিমাণ, অর্থাৎ এই যে এই দ্রবণে লোহার পরিমাণ কত, কত গ্রাম লোহা আছে তা বের করতে বলেছে। তাহলে এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা অবশ্যই এই যে দেখো এই এ আর সি কিন্তু বিক্রিয়া করবে না, কারণ এ ও বিজারক, বি ও বিজারক, মানে সি ও বিজারক। তাহলে এ এবং সি পরস্পর বিক্রিয়া করবে না। তাহলে দেখো এই এ সি এবং বি বিক্রিয়া করবে, বি এবং সি বিক্রিয়া করবে। কিন্তু দেখো পরিমাণ নির্ণয় করতে গেলে বলছিলাম যে যার সাহায্যে নির্ণয় করব, বি এর সাহায্যে নির্ণয় করব, তার আয়তন এবং ঘনমাত্রা লাগবে। কিন্তু দেখো আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া নেই। তাহলে ঘনমাত্রা আবার বের করা যাবে এ এবং বি থেকে, যেটা কেবল অঙ্কটা করে দিলাম।
তাহলে এই দুটো বিক্রিয়া সমতাকরণ করে ওখানে এ আর বি পাবো। আর এখানে তুমি যেহেতু এটা অ্যাসিড, তাহলে এটা আমরা এ ধরবো। তাহলে অ্যাসিডের দেখো ভি এ দেওয়া আছে, এস এ দেওয়া আছে, আর এটা আমরা বিক্রিয়ার সমতাকরণ থেকে পাবো। সেক্ষেত্রে সমতাকরণ না করলেও হবে। কি কারণে? এই যে দেখো এ আছে কত, 5-এ, এ 5টা ইলেকট্রন নেবে, এর সামনে 5, তাহলে এ হবে 5। আর বি এখানে দেখো এ 3-এ আছে, 4-এ যাবে, এ হলো ত্যাগ করবে 2, তাহলে এখানে বি হবে 2। অঙ্ক না করে, সমতা না করে এমনি এমনি বের করা যায় এবিসিডি এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে। জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে অঙ্ক বিক্রিয়া সমতাকরণ না করেও এমনি মুখে মুখে বের করা যায়। তাহলে এখানে এ হবে 5, বি হবে 2, এবং দেখো এখানে যেহেতু আমরা খাদ ধরছি, এটা কথার কথা, তাহলে এটার ভিবি হলো 15, আর এস বি বের করব ওই সূত্রটা থেকে, আমরা যেটা কেবল করলাম যে S1V1 ওই সূত্র থেকে। তাহলে এখান থেকে আমরা এই সির ঘনমাত্রা বের করে নেব। এই বি পাত্রে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা বের করে নেব। এর ঘনমাত্রাটা বের করার পর আমরা এই দুটার সাথে বিক্রিয়া দেব। বিক্রিয়া করার পর অঙ্কটা করবো। তবে অঙ্ক আমি একটা করে দিব, তবে এই উদ্দীপকের নয়, এটা তোমাদের HW, এই অঙ্কটা তোমরা করবে এটা, কিন্তু আমি একটা করে দেবো এখনই। এই যে এটা করে দেব। এখানে আরেকটা উদ্দীপক, এখানে বলতেছে 0.5 গ্রাম আয়রন ট্যাবলেট আছে। এই আয়রন ট্যাবলেটের উপাদানটা আবার হলো ফেরাস সালফেট। এটা দেখো আয়রন ট্যাবলেটের উপাদান ফেরাস সালফেট। তাহলে একটা বড়ি ট্যাবলেট, একটা ট্যাবলেটে 0.5 গ্রাম একটা ট্যাবলেটের ওজন। এখন এটা একটা দেওয়া আছে ডি 95 মিলিলিটার 0.1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা দ্রবণ। এখন এখান থেকে প্রশ্ন হয়েছে, দেখো যে উক্ত ট্যাবলেটকে সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে ডি পাত্রে জারিত করলে আয়রনের ভর গাণিতিকভাবে নির্ণয় করো। তারা বলতেছে এখানে আয়রনের ভর কত, শুধু আয়রন, এখানে কিন্তু ফেরাস সালফেটের ভর টোটাল 0.5। তাহলে আয়রন মানে শুধু Fe, এখানে 5 গ্রামের মধ্যে 0.5 গ্রামের মধ্যে আয়রন কত আছে সেটা বের করতে বলেছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বের করার উপায় হলো প্রথমে এই বিক্রিয়াটা লিখে সমতাকরণ, এক লাইনে বিক্রিয়া সমতাকরণ। তাহলে আমরা যখন অঙ্ক আসবে তখন বিক্রিয়াটা সমতা করব এক লাইনে। এক লাইনে করার উপায় দেখো, এই যে হয়ে গেছে, দেখো আমি এমনিতে মুখে মুখে বলে দিচ্ছি। তাহলে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5টা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে আয়রনের সামনে এই যে সামনে 5 থাকবে। আর এখানে দেখো যেহেতু এই 2-এ আছে, 3-এ যাবে, একটা ইলেকট্রন গ্রহণ ত্যাগ করবে, সুতরাং এখানে 1 হবে, আর 1 লেখার দরকার নেই, এই বিক্রিয়া শেষ। তাহলে আমরা শর্ত মতো বুঝতে পারতেছি এ যদি 1 মিলি করে তাহলে এ 5 মিলি বিক্রিয়া করবে, এ যদি 1 মিলি করে এ 5 মিলি করবে, এ যদি 1 মোল করে এ 5 মোল করবে। তা অঙ্কটা আমি করে দিই, দেখো। তো প্রথমে বিক্রিয়াটা আমরা লিখবো। বিক্রিয়াটা যদি তোমরা সমতাকরণ করা শিখতে হবে, দেখো এখানে ভালো করে দেখো যে এখানে 5 হবে কারণ এ 5টা ইলেকট্রন গ্রহণ করবে, আর এখানে 1 হবে কারণ কি যে এ একটা ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে এখানে যেহেতু 4টা সালফিউরিক তোমার অক্সিজেন আছে, সুতরাং এখানে 4 দুগুণ 8টা, কিন্তু এখানে 4টা সালফিউরিক অ্যাসিড হবে। যখন অ্যাসিড বানাবে এখানে যতগুলো অক্সিজেন ততগুলো সালফিউরিক অ্যাসিড। তাহলে এখানে দেখো আয়রন 3-তে হবে, ম্যাঙ্গানাস 2-তে হবে, আর পানি হবে, এবং পটাশিয়াম সালফেটটা তোমার ডাইরেক্ট হবে। কিন্তু যেহেতু এটা ব্যতিক্রমধর্মী বিক্রিয়া, তাই এখানে 2 দ্বারা গুণ দিতে হয়েছিল। তাহলে 2 দ্বারা গুণ দিলে এখানে হবে 10, এখানে হবে 2, এখানে হবে 8, এখানে হবে 5, এখানে হবে 2, এখানে হবে 8। এই যে দেখো আমরা তাহলে বিক্রিয়াটা সমতাকরণ করা শিখবো। তাহলে সমতাকরণ এক লাইনে করা শিখবে, সমতাকরণটা এক লাইনে করা শিখবে। তাহলে এখানে 10, 2, 8, 5, 2, 8, এই যে বিক্রিয়াটা সমতাকরণ হলো। এখন এখান থেকে লেখা শিখতে হবে যে কাকে চাইছে কি বের করতে বলবে, কার সাথে বিক্রিয়া করব কি বের করতে হবে। দেখো আয়রনের পরিমাণ বের করতে বলছে, তাহলে যেটার পরিমাণ বের করতে বলবে সেটা শেষে লিখবো, আর যার সাহায্যে বের করব তাকে আগে লিখবো। তার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা এবং আয়তন দেওয়া আছে উদ্দীপকে, সুতরাং আমরা এটা আগে লিখবো। তাহলে এই বিক্রিয়াটা থেকে আমরা দেখতে পাই, দেখো যে বিক্রিয়া থেকে দেখা যায় যে 2 মিলি পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া করে, বা 2 মিলি পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রায় সমান সমান 10 মোল। তাহলে 2 মোল যদি এটা বিক্রিয়া করে, দেখো 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি বিক্রিয়া করে, তাহলে এখানে আয়রন লাগবে 10 মোল। তাহলে এখানে আমরা 1 মোল আগে বের করব। তাহলে অতএব
1 মল পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রায় সমান সমান 5 মল আয়রন Fe2+। শুধু আয়রনের পরিমাণ বলেছে, যের জন্য আমি শুধু আয়রন ধরেছি। যদি টোটালটা বলতো তাহলে টোটালটা লিখতাম। তাহলে এটা দেখো, এখানে একটু ভালো করে দেখো, 1 মল যদি লেখা থাকে তাহলে আমরা আগে একটা অঙ্ক পড়েছিলাম, 1 মল মানে 1000 মিলিলিটার 1 মোলার। তাহলে এই 1 মল মানে 1000 মিলিলিটার 1 মোলার। এই লাইনটাকে আমরা লিখতে পারি 1000 মিলিলিটার 1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ভালো করে দেখো, 1 মল মানে 1000 মিলিলিটার 1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ওটা আর এটা একই কথা। তাহলে এটা সমান সমান দেখো, আয়রনের মোলটাকে আমি গ্রামে কনভার্ট করব। তাহলে 5 মল 5 গুণ আয়রনের একটার ভর 55.85 হবে। এখানে 55.85, আমার একটু 8টা দিতে ভুলে গেছি। তাহলে এখানে 8585 হবে। অঙ্কটা শুধু সিস্টেমটা দেখে রাখো, মানটা ক্যালকুলেটরে চেঞ্জ হবে একটু, যেহেতু এখানে আমি 5 লিখেছি কিন্তু এখানে হবে 85, সামনে একটা 8 হবে। তাহলে 55.85 হবে। তাহলে অতএব 1 মিলি 1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট সমান সমান, এই যে সবগুলোতেই 5 আসছে, ঠিক আছে, এখানে হিসাবে ভুল হয়েছে। মাত্র আমি এই তোমাদের ক্লাস শুরুর 10 মিনিট আগে অঙ্কটা করলাম তাড়াহুড়া করে, এর জন্য ভুলে গেছি এটা। তাহলে এই যে 5 গুণন 55.85 হবে ডিভাইডেড বাই 1000। আর প্রশ্নে দেখো, প্রশ্নে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছিল 95 মিলি, ঘনমাত্রা ছিল 0.1 মোলার। তাহলে এই যে এটা প্রশ্নে যেটা থাকবে এই লাইনটা লিখে আমরা গুণ দেবো, এখানেও 85 দিবে, এখানে 8 হবে, একটা 5-এর আগে 8। তাহলে এখানে গুণ দিলে আমরা পেয়ে যাব। তাহলে অবশ্যই তাহলে এই পরিমাণটা আরেকটু বেশি হবে, এখানে 8 থাকলে এই পরিমাণটা আরেকটু বেশি হবে। তাহলে দেখো, ওই যে প্রথমে ছিল 0.5, তাহলে 0.5 আয়রন ট্যাবলেটে শুধু আয়রন আছে 0.2, এখানে আরেকটু মান বেশি হবে, এত গ্রাম Fe2+। এটাই অ্যান্সার। অঙ্ক কিন্তু ছোট, বেশি বড় নয়। দেখো এটাই 4 মার্কের অঙ্ক, অঙ্ক কিন্তু বড় হবে না, কিন্তু টোটালি বুঝের বিষয় আছে, টোটালটাই অনেকটাই বুঝের বিষয় আছে। তাহলে এটা তোমরা ভালো করে পড়বা। আর এখানে আমরা যদি আবার শতকরা পরিমাণ নির্ণয় করতে বলে, ভেজালের পরিমাণ নির্ণয় করতে বলে, সেটাও শিখে ফেলবো। তাহলে এখানে যদি শতকরা পরিমাণ বলে, তাহলে দেখো অতএব আয়রনের শতকরা পরিমাণ, তাহলে আয়রনের শতকরা পরিমাণ যদি আমরা লিখতে চাই তাহলে লিখবো যেটা পেলাম সেই মান গুণ 100 ডিভাইডেড বাই যেটা প্রশ্নে থাকবে সেই মান। তাহলে আমরা শতকরা পরিমাণ পেয়ে যাব, যেটা পাবো সেই মান গুণ 100 ডিভাইডেড বাই প্রশ্নে যে ভর দেওয়া থাকবে, পরিমাণ দেওয়া থাকবে সেটা। তাহলে এর পরিমাণটা আসে, দেখা যাচ্ছে যে 53.057%। তবে যেহেতু এই পরিমাণটা আরেকটু বেশি, আরেকটু মানে মান বেশি আসবে, তোমরা এখানে ওই মানটা দিয়ে করবে। ক্লিয়ার সবাই? প্রশ্ন ক্লিয়ার? বুঝতে পারছো? আয়রনের দেখো আমাদের কিন্তু এই জারণ বিজারণ এই বিক্রিয়াটা তোমাদের সমতাকরণও আসবে, অঙ্কও আসবে। তাহলে অঙ্কটা আসলে এক রকমের, সমতাকরণ আরেক রকমের। তাহলে এক লাইনে সমতাকরণ করার জন্য আবারও বলি, রূপান্তরটা মুখস্থ করবে। রূপান্তরটা মুখস্থ করে একজন আরেকজনকে ইলেকট্রনটা দিয়ে দিবে। তাহলে ক্লিয়ার সবাই? জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে কারো কি সমস্যা আছে? কোনো সমস্যা আছে? না স্যার, না আচ্ছা স্যার। আচ্ছা, তারপরেও যদি সমস্যা থেকে থাকে, কোনো কিছু যদি না বোঝো, আমি আবার তোমার ওই গ্রুপে দিয়ে দাও, আমি যখন সময় পাবো তখন করে দেব বা একটু জানিয়ে দেবো। তাহলে তোমরা কিন্তু স্যার সবাই এখানে দর্শক আয়নটা কিভাবে খুঁজে বের করতে হয়? দর্শক আয়ন, দর্শক আয়নটা দর্শক আয়ন দেখবে যে বিক্রিয়কের বাম পাশে এবং ডান পাশে যদি জারণ মানের কোনো পরিবর্তন না হয়, অর্থাৎ যা ছিল ও তাই থাকে, তাহলে তারাই দর্শক আয়ন। বিক্রিয়ক জি স্যার, এবং বুঝতে উৎপাদে পারছি। যদি জারণ মানের চেঞ্জ না হয়, একই থাকে, তাহলে তারা দর্শক আয়ন। ক্লিয়ার? সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।